বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করবেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। বিকেলে নির্বাচন কমিশন সচিবালয়ে সাংবাদিকদের একথা জানান ইসি সচিব আক্তার হোসেন। তিনি বলেন, নির্বাচনের সার্বিক প্রস্তুতি নিয়ে রাষ্ট্রপতি সন্তোষ প্রকাশ করায় জাতীয় নির্বাচন ও গণভোটের তফসিল একই সাথে ঘোষণা করার প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। ইউসুফ আলীর রিপোর্টে বিস্তারিত। দুপুরে বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সাথে সাক্ষাৎ করতে যান প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল। সাক্ষাৎ শেষে নির্বাচন কমিশন সচিবালয়ে ফিরে বৈঠকে বসেন কমিশনাররা। বৈঠক শেষে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার দিনক্ষণের কথা জানান ইসি সচিব আক্তার আহমেদ। আগামীকাল সন্ধ্যা ৬টার সময় তফসিল ঘোষণা করা হবে। মাননীয় প্রধান নির্বাচন কমিশনার অনিয়ারে আপনাদেরকে জানিয়ে দিবেন। উনি জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন, এখানে তফসিল ঘোষণা করে দিবেন। আগামীকাল 11ই ডিসেম্বর সন্ধ্যা ৬টার সময়। তিনি বলেন, জাতীয় নির্বাচন ও গণভোটের তফসিল একই দিনে ঘোষণা হবে। আমরা সীমানা নিয়ে যে একটা খবর পেয়েছি, আমরা অ্যাডভোকেট অন রেকর্ড অথবা শর্ট অর্ডার পাওয়ার পরে এ বিষয়ে কমিশন সিদ্ধান্ত নেবে। এখন পর্যন্ত সিদ্ধান্ত হচ্ছে ৩০০ আসনে, কারণ আমরা এখনো পর্যন্ত তো কোর্টের কোনো অর্ডার পাইনি। অর্ডার পাওয়ার পরে যদি সংশোধন লাগে সেটাও সেভাবে করা যাবে। নির্বাচন কমিশনের পর্যাপ্ত প্রস্তুতি থাকায় রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন সন্তোষ প্রকাশ করেছেন বলেও জানান ইসি সচিব আক্তার আহমেদ। ওনাকে বিস্তারিত জানানো হওয়ার পরে উনি বলেছেন যে হ্যাঁ, সন্তোষ প্রকাশ করেছেন এবং সেই সাথে আমরা যে 1 ঘন্টা সময় বাড়িয়েছি সকাল 7:30 এবং বিকাল 4:30 পর্যন্ত, এটারও বললেন যে এটা যৌক্তিকভাবে এটা হয়েছে এবং উনি সন্তোষ প্রকাশ করেছেন। ইউসুফ আলী, মাইটিভি, ঢাকা। গণ অভ্যুত্থান পরবর্তী আগামী নির্বাচনকে একটি নতুন বাংলাদেশ গড়ার সুযোগ হিসেবে উল্লেখ করে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস বলেছেন, এই নির্বাচনকে সুন্দর ও সুষ্ঠুভাবে আয়োজনের মাধ্যমে স্মরণীয় করে রাখতে হবে। বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা থেকে সারা দেশের উপজেলা নির্বাহী অফিসারদের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে নির্বাচন প্রস্তুতি বিষয়ে দিক নির্দেশনা প্রদানকালে প্রধান উপদেষ্টা একথা বলেন। প্রধান উপদেষ্টা বলেন, বিগত আমলে যে নির্বাচনগুলো হয়েছে, যে কোনো সুস্থ মানুষ বলবে এটা নির্বাচন নয়, প্রতারণা হয়েছে। মাহবুব সৈকতের রিপোর্টে বিস্তারিত। সারা দেশে সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় যোগ দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা থেকে ভার্চুয়াল মাধ্যমে যুক্ত হয়ে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের দিক নির্দেশনা প্রদান করেন প্রধান উপদেষ্টা। এই নির্বাচন একটা ঐতিহাসিক নির্বাচন হবে, জাতির ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। যে নির্বাচন ঐতিহাসিক হতে গেল এই জন্য যে এটা অভ্যুত্থানের পরবর্তী নির্বাচন। সকলের প্রচেষ্টার মাধ্যমে আগামী জাতীয় সংসদ নির্বাচন সুন্দর এবং সুষ্ঠুভাবে আয়োজনের মধ্য দিয়ে স্মরণীয় করে রাখা হবে বলেও আশা প্রকাশ করেন তিনি। তো এই ঐতিহাসিক দায়িত্ব আমার কাছে এসছে, ঐতিহাসিক সুযোগ আমার কাছে এসছে। আমি এটা এমনভাবে করবো সারা জীবন আমি যেন মনে করি যে আই ডিড দ্য রাইট থিং, আমি ঠিক কাজ করেছিলাম সেদিন। আমরা একত্রে কাজ করলে সেই ঐতিহাসিক দিনটা শুধু আমার তোমার ঐতিহাসিক দিন হবে না, সারা জাতির ঐতিহাসিক দিনে পরিণত হবে। এটা শুধু আমাদের জাতির জন্য না, আন্তর্জাতিক পর্যবেক্ষক যারা আসবে তারা বলবে যে এটা তো অন্য কোনো দেশের হয়তো দেখিনি আমরা কোনোদিন। তারা সব দেশে গিয়ে ওই বাংলাদেশে কি হয়েছিল সেটার বর্ণনা করে। তাহলে বুঝলাম যে আমাদের দিনটা তাদের চোখেও এটা ঐতিহাসিক অভিজ্ঞতা হয়ে গেল। যে কোনো পরিস্থিতি মোকাবেলায় সৃজনশীল ভূমিকা রাখার পাশাপাশি অপতথ্য ও গুজব প্রতিরোধে ব্যবস্থা নেওয়ারও নির্দেশনা দেন শান্তিতে নোবেলজয়ী এই সরকার প্রধান। ঐতিহাসিক দায়িত্ব যাতে সঠিকভাবে আমরা পালন করতে পারি, এটা যাতে আমাদের স্থানীয় প্রস্তুতির যাবতীয় জিনিস এই 3 মাসের মধ্যে করে ফেলতে হবে। গণভোট নিয়ে ভোটারদের সচেতন করা এবং নারীদের অগ্রাধিকার প্রদানেরও পরামর্শ দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। নির্বাচনের দিন, গণভোটের দিন এই লম্বা ফিরিস্তি পড়ার সময় হবে না, তখন আগের থেকে তাকে পড়াবে, ভাই আগে পড়ে আসেন, আপনি ওই দিন আর সময় পাবেন না পড়ার, মন ঠিক করে আসেন। মহিলারা যাতে দ্বিধায় আসতে পারে, আনন্দ সহকারে আসতে পারে। মাহবুব সৈকত, মাইটিভি, ঢাকা।
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে থাকা 2 ছাত্র প্রতিনিধি স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম পদত্যাগ করেছেন। বিকেলে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের হাতে তারা পদত্যাগপত্র জমা দেন। পরে এক প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, তফসিল ঘোষণার পর এই 2 উপদেষ্টার পদত্যাগ কার্যকর হবে। জাহিদ আহমেদ বাবুর রিপোর্ট। উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করলেন 2 ছাত্র উপদেষ্টা, স্থানীয় সরকার ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। বুধবার বিকেলে প্রধান উপদেষ্টার কাছে তারা এই পদত্যাগপত্র জমা দেন। সন্ধ্যায় প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে এমনটাই জানান প্রেস সচিব শফিকুল আলম। স্থানীয় সরকার, পুরীয় উন্নয়ন, সমবায় মন্ত্রণালয় এবং যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া আজ বিকেল 5টা নাগাদ প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের কাছে তাদের পদত্যাগপত্র জমা দিয়েছেন। উপদেষ্টারা রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উপস্থিত হয়ে পদত্যাগপত্র জমা দিলে প্রধান উপদেষ্টা তা গ্রহণ করেন। তফসিল ঘোষণার সাথে সাথে এই পদত্যাগপত্র কার্যকর হবে জানিয়ে সেই হিসাবে বৃহস্পতিবারের উপদেষ্টা পরিষদের বৈঠকে তারা অংশ নেবেন বলে জানান তিনি। তাদের পদত্যাগপত্র এফেক্টিভ হবে হচ্ছে ইলেকশন তফসিল ঘোষণার সাথে সাথে। এখন ইলেকশন তফসিল ঘোষণা যদি কালকে সকালে হয়ে যায় তাহলে তো ওরা পারবেন না, আর যদি এটা পরে হয় তাহলে ওরা থাকতে পারবেন। ভিউ বাড়ানোর লক্ষ্যে অনেকেই নির্বাচন হবে না এমন কথা বলছেন, কিন্তু প্রধান উপদেষ্টা সহ বর্তমান সরকার বলে আসছে ফেব্রুয়ারির প্রথমার্ধেই হবে নির্বাচন। সরকার সে লক্ষ্যেই কাজ করছে বলে জানান তিনি। এক্সট্রা কিছু ভিউ পাচ্ছিলেন সেই, কিন্তু আমরা কিন্তু প্রথম থেকেই বলছি নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধে হবে এবং এই বিষয়ে চিফ অ্যাডভাইজার সবাইকে প্রস্তুতি গ্রহণের কথা বলেছেন। আপনি দেখেছেন যে সব ধরনের প্রস্তুতি এই গভর্নমেন্ট নিচ্ছে। এদিকে দুপুরে সচিবালয়ে এক প্রেস ব্রিফিংয়ে উপদেষ্টা থেকে পদত্যাগ করা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জানান, নির্বাচনে অংশ নেবেন, কিন্তু কোন দল থেকে তিনি নির্বাচন করবেন সেটি এখনো সিদ্ধান্ত হয়নি। জাহিদ আহমেদ বাবু, মাই টিভি, ঢাকা। দেশকে বাঁচানোর জন্য ধানের শীষকে জেতাতে হবে, এর কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, কোনো রাজনৈতিক দল পরিকল্পনা দেয়নি আগামীর বাংলাদেশ কিভাবে পরিচালিত হবে, এটা একমাত্র বিএনপি দিয়েছে। পরিকল্পনা বাস্তবায়ন করতে চায় বিএনপি। বিকেলে রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপি আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। ইলিয়াস মাতবরের প্রতিবেদনে বিস্তারিত। রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপির দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক ৪র্থ দিনের এই কর্মসূচি। অনুষ্ঠানে নেতাকর্মীদের বিভিন্ন দিক নির্দেশনা দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দুর্নীতি দমন নিয়েও কথা বলেন তিনি। আইন শৃঙ্খলার উন্নতি ঘটানো, দুর্নীতির লাগাম টেনে ধরা, এরকম যতগুলো বিষয় আমরা আলোচনা করি না কেন, দেশের বিভিন্ন সীমাবদ্ধতা বা লিমিটেশনের মধ্যেও একমাত্র বাংলাদেশের জাতীয়তাবাদী দল প্রত্যেকটি ক্ষেত্রে প্রমাণ করে দেখাতে পারবে যে এই দল দেশের জন্য, দেশের মানুষের জন্য সব সময় কাজ করেছে এবং প্রত্যেকটি ক্ষেত্রে তারা অবদান রেখেছে। তারেক রহমান বলেন, ফ্যাসিবাদী আওয়ামী লীগ আমলে যেভাবে মানবাধিকার লঙ্ঘিত হয়েছিল আর যেন কারো জীবনে মানবাধিকার লঙ্ঘন না হয়। আমাদের একটি অন্যতম লক্ষ্য হচ্ছে আমরা কোনো মেগা প্রজেক্টে যাব না, কারণ আমরা দেখেছি মেগা প্রজেক্ট মানে মেগা দুর্নীতি। দুর্নীতির বিরুদ্ধে আমাদেরকে দুর্নীতির লাগাম টেনে ধরতে হবে। আমরা রাষ্ট্রের অর্থ, জনগণের অর্থ আমরা খরচ করব জনগণের শিক্ষার পিছনে, জনগণের স্বাস্থ্যের পিছনে, জনগণের হিউম্যান ডেভেলপমেন্টের, রিসার্চ ডেভেলপমেন্টের পিছনে আমরা খরচ করব। বিএনপি ক্ষমতায় গেলে 1 লক্ষ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে, যার 80 থেকে 85% হবে নারী, জানান তারেক রহমান। কোন রাজনৈতিক দল আপনাকে কোনো প্ল্যান দিতে পারে না, দেশের মানুষকে কোনো প্ল্যান দিতে পারে না, পরিকল্পনা দিতে পারে না যে দেশকে আমরা কিভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। একমাত্র বিএনপি আপনার দল দিয়েছে। এখন আপনার বসে থাকার সময় নেই, আপনাকে যুদ্ধে নেমে পড়তে হবে। দিস ইজ এ ওয়ার, দিস ইজ এ ব্যাটল। কি যুদ্ধ? মানুষের পক্ষে, মানুষের জন্য, দেশের পক্ষে, দেশের জন্য। তিনি বলেন, মানুষকে মর্যাদার সাথে বেঁচে থাকার অধিকার দিতে হবে। ধানের শীষকে জিতানোর মাধ্যমে জনগণের যে পরিকল্পনা, জনগণের পক্ষের যে পরিকল্পনা, সেটিকে বাস্তবায়ন করতে হবে, এর কোনো বিকল্প নাই। ধানের শীষকে জেতানোর মাধ্যমে দেশকে রক্ষা করতে হবে। ইলিয়াস মাতবর, মাই টিভি, ঢাকা।
রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বিদেশে চিকিৎসা নিতে পারবেন বলে আশাবাদী চিকিৎসকরা। তিনি চিকিৎসা গ্রহণ করতে পারছেন বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার জাহিদ হোসেন। সন্ধ্যায় এভার কেয়ার হাসপাতালের সামনে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা জানান। এদিকে খালেদা জিয়ার মেডিকেল বোর্ডে সশরীরে অংশ নেন তার পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমান। ওনার চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ড তাদের পরামর্শক্রমে ওনার চিকিৎসা অব্যাহত রয়েছে এবং আমরা খুবই আশাবাদী, মেডিকেল বোর্ডের সম্মানিত সকল সদস্যরাও আশাবাদী যে ওনার সুচিকিৎসা নিশ্চিত করা যাবে এবং পরবর্তীতে হয়তো ওনাকে যে কোনো সময়ে প্রয়োজনে দেশের বাইরেও নিয়ে যাওয়া হতে পারে। উনি আইসিইউতে উনি চিকিৎসাধীন আছেন এবং উনি সর্বোচ্চ চিকিৎসা ব্যবস্থার সর্বোচ্চ পর্যায়ে একটি সংকটাপন্ন মানুষের জন্য যেটি প্রয়োজন সেই চিকিৎসার মধ্যেই উনি আছেন। এটি নিয়ে কোনো অবস্থাতেই কোনো গুজবে কান না দেওয়ার জন্য আমি আপনাদের মাধ্যমে সকলের প্রতি বিনীত অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রথম ধাপে 125 জন প্রার্থীর নাম ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। সকালে দলটির অস্থায়ী কার্যালয়ে দলের মনোনয়ন ঘোষণা করেন সদস্য সচিব আক্তার হোসেন। পরে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, নির্বাচনী পরিবেশ এখনও শান্তিপূর্ণ নয়। এনসিপি ক্ষমতায় যাবার জন্য নির্বাচনে অংশ নিচ্ছে না উল্লেখ করে তিনি বলেন, সংস্কারের পক্ষে জনমত গড়াই দলের মূল লক্ষ্য। আতিকুর রহমান তিতাসের রিপোর্টে বিস্তারিত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রথম ধাপে 125 জন প্রার্থীর নাম ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। সকালে দলটির অস্থায়ী কার্যালয়ে দলের মনোনয়ন ঘোষণা করেন সদস্য সচিব আক্তার হোসেন। সংবাদ সম্মেলনে দলের মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারি বলেন, দুর্নীতি, চাঁদাবাজ, আওয়ামী লীগ ও জাতীয় পার্টি কাউকে এনসিপি সংসদে পাঠাতে চায় না। নির্বাচনী আইন না মানলে প্রার্থিতা বাতিল করা হবে। পরে আক্তার হোসেন জানান, যাদের নাম প্রকাশ করা হয়েছে তাদের বিরুদ্ধে যদি অভিযোগ থাকে সেটা তদন্ত করে প্রার্থিতা বাতিল হতে পারে। কোন ধরনের রাষ্ট্রবিরোধী, সংস্কার বিরোধী কার্যক্রমে যুক্ত থাকার অভিযোগ আসে, জাতীয় নাগরিক পার্টি এনসিপি যাচাই বাছাই করে তাদের সেই প্রাথমিক মনোনয়ন বাতিল করার সিদ্ধান্ত গ্রহণ করবে। দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, নির্বাচনী পরিবেশ এখনো শান্তিপূর্ণ নয়। অন্যান্য দলগুলোকে তাই দায়িত্বপূর্ণ আচরণ করার আহ্বান জানান তিনি। এনসিপির যারা মনোনয়ন পেয়েছেন প্রাথমিক, আমরা তাদের প্রতি আহ্বান থাকবে যে আপনারা অবশ্যই ঐক্যবদ্ধভাবে যারা প্রতিদ্বন্দ্বী রয়েছেন আপনাদের এলাকায় তাদের সাথে সম্মিলিতভাবে তাদের সহযোগিতা নিয়ে তাদেরকে সহযোগিতা করে নির্বাচনে অংশগ্রহণ করবেন। এনসিপি ক্ষমতায় যাবার জন্য নির্বাচনে অংশ নিচ্ছেন না উল্লেখ করে তিনি বলেন, সংস্কারের পক্ষে জনমত গড়াই এনসিপির মূল লক্ষ্য। এবারের নির্বাচন শুধুমাত্র ক্ষমতা পরিবর্তনের নির্বাচন না, এবারে নির্বাচনটা গণভোট, এটা যাতে আমরা কেউ ভুলে না যাই। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলন চলাকালে ইন্টারনেট বন্ধ করে হত্যাকাণ্ড গোপনের মাস্টারমাইন্ড ছিলেন শেখ হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয়। দেশের নাগরিক না হলেও তাকে আইনের আওতায় আনার বিধান রয়েছে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। এই মামলায় জয়ের বিরুদ্ধে 17 ডিসেম্বরের মধ্যে আদালতে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল 1। এদিকে বিদেশি আইনজীবী নিয়োগের মাধ্যমে নিজেদের বিচার কার্য পরিচালনার জন্য ট্রাইব্যুনালে আবেদন জানিয়েছেন আনিসুল হক ও সালমান এফ রহমান। এসএম আরিফের রিপোর্ট। জুলাই গণ অভ্যুত্থানের সময় ইন্টারনেট বন্ধ করে হত্যাকাণ্ডে সহায়তা করা সহ 3টি অভিযোগ আমলে নিয়ে 4 ডিসেম্বর পলাতক শেখ হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মামলায় আরেক আসামি সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। বুধবার এই মামলায় সজীব ওয়াজেদ জয়কে 17 ডিসেম্বরের মধ্যে আদালতে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল 1। পলক এবং জয়ের বিরুদ্ধে একইভাবে হাজিরার জন্য নির্ধারিত ছিল একজন আসামি, অর্থাৎ সজীব ওয়াজেদ জয়। তিনি পলাতক আছেন, সেই জন্য তাকে আদালতে হাজির হওয়ার জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের জন্য নির্দেশ দেওয়া হয়েছে। দেশের নাগরিকত্ব না থাকায় জয়কে বিচারের আওতায় আনার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন চিফ প্রসিকিউটর। বাংলাদেশের অভ্যন্তরে বা বাইরে বাংলাদেশের সাথে রিলেটেড কোনো ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটির সাথে সম্পৃক্ত থাকলে তার বিচার করা যাবে। সজীব ওয়াজেদ জয় বাংলাদেশে কখনো আসেন না, বিষয়টা তা না। তিনি বাংলাদেশের সরকারের নিযুক্ত একজন বিশেষ উপদেষ্টা, রাষ্ট্রের বেতনভুক্ত একজন কর্মকর্তা বা কর্মচারী, প্রজাতন্ত্রের কর্মচারী।
এবং আইসিটি মন্ত্রণালয় বাংলাদেশের গণহত্যাকে আড়াল করার জন্য ইন্টারনেট বন্ধ করে সারা বাংলাদেশে গণহত্যাকে যেভাবে ফ্যাসিলিটেট করেছিল, গোটা দুনিয়ার কাছ থেকে এই গণহত্যার তথ্য লুকানোর চেষ্টা করেছিল, সেটার মাস্টারমাইন্ড কিন্তু সে। জুলাই গণ অভ্যুত্থানে কারফিউ জারি, ব্যবসায়ীদের নিয়ে গণভবনে বৈঠক করে হত্যাকাণ্ডে সহায়তা সহ 5 অভিযোগে আনিসুল হক ও সালমান এফ রহমানের বিরুদ্ধে 17 ডিসেম্বর আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল। মামলায় বিদেশি আইনজীবী নিয়োগের মাধ্যমে নিজেদের বিচার কার্য পরিচালনার আবেদন করেন এই 2 আওয়ামী লীগ নেতা। ওনারা করেছেন কি, ওনারা এসে কোর্টের কাছে আগে আসছেন। তা আমরা যেটা সাবমিশন রেখেছি যে আইনের যে বিধান, আইনের বিধানকে বাইরে যাওয়ার সুযোগ নেই। কোর্ট পারমিশন দিতে পারবেন বিদেশি আইনজীবীর জন্য যদি তাদের পূর্ব অনুমতি থাকে বার কাউন্সিল থেকে। প্রায়র পারমিশন শব্দটা এখানে আছে। এদিন জুলাই আন্দোলনের প্রথম শহীদ রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ হত্যা মামলায় সাক্ষ্য গ্রহণ চলে ট্রাইব্যুনাল 2-এ। SM আরিফ, মাইটিভি, ঢাকা। দণ্ডিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পাবার বিষয়টি ভারতের উপর নির্ভর করছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের একথা বলেন তিনি বলেন, ভারত ছেড়ে তৃতীয় কোনো দেশে শেখ হাসিনা যাচ্ছেন এমন খবর শুনলেও কূটনৈতিক চ্যানেলে সুনির্দিষ্ট তথ্য নেই। ভারতের উপর নির্ভর করছে শেখ হাসিনাকে ফেরত পাওয়ার বিষয়টি। পররাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, নতুন করে মানবাধিকার ইস্যুতে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার আশঙ্কা নেই। র্যাবের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারে সরকার কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বলেও জানান তিনি। আমরা কি করতে পারি বলুন? না, এটা কি করণীয় সেটা তো আপনি। করণীয় তেমন কিছু আসলে নেই, কারণ ভারতকে রাজি হতে হবে অথবা চাইতে হবে তাকে ফেরত পাঠানোর। জোর করে করার কিছু নেই। রাজি না হলে আসলে তো করার কিছু নেই, আমরা রাজি করানোর চেষ্টা করতে থাকতে পারি, এটুকু। রাজধানীর মোহাম্মদপুরে ফ্ল্যাটে ঢুকে মা মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় মূল আসামি আয়েশাকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। বুধবার ঝালকাঠিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ। এর আগে গত সোমবার সকালে মোহাম্মদপুরের শাহজাহান রোডের একটি বাসা থেকে গৃহবধূ লায়লা আফরোজ ও তার মেয়ে নাফিসা বিনতে আজিজের মরদেহ উদ্ধার করা হয়। ওই দিন বাসায় ঢুকে মা মেয়েকে হত্যার পর নাফিসার পোশাক পরেই বের হয়ে যায় সে। সিসি ক্যামেরার ফুটেজের সূত্র ধরে কয়েকটি স্থানে অভিযান চালানো হয়, তবে পুলিশ পৌঁছানোর আগেই বারবার অবস্থান পরিবর্তন করেন গৃহকর্মী আয়েশা। সবশেষ আজ তাকে ঝালকাঠির নলছিটি থেকে গ্রেপ্তার করতে সক্ষম হয় আইনশৃঙ্খলা বাহিনী। বিভিন্ন সংস্থা থেকে ধার নেওয়া অর্থে দেশের অর্থনীতি এগোবে না বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ। তার মতে, অর্থনীতি এগিয়ে নিতে অভ্যন্তরীণ রাজস্ব আয় বাড়াতে হবে। জাতীয় ভ্যাট দিবস ও সপ্তাহ উপলক্ষে রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় রাজস্ব বোর্ডের প্রধান কার্যালয়ে আয়োজিত এক সেমিনারে তিনি কথা বলেন। অনুষ্ঠানে রাজস্ব আদায়ে এনবিআর এর ডিজিটালাইজেশন করা গেলে সুশাসন ও স্বচ্ছতা নিশ্চিত হবে বলে জানান বক্তারা। এ সময় জটিল ভ্যাট আইনসহ নানা কারণে ভ্যাট আদায় কার্যক্রম পুরোপুরি ডিজিটালাইজেশন করা সম্ভব হয়নি বলে জানান এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান। বলেন, আয়কর খাতে ব্যাপক ফাঁকি আছে, তা আদায় ও অনুসন্ধানে কাজ করছে এনবিআর। মানে ইনকাম ট্যাক্স ডিপেন্ডেন্ট হওয়া উচিত, নট অন দ্যাট। আর সাপ্লিমেন্টারি ডিউটি এইগুলোকে তাকে যতটা কমানো, মোটামুটি আমাদের রাজস্ব ব্যবস্থাপনাকে আরেকটু মডার্নাইজ করা। জাকাত দেওয়া যেমন ধর্মীয় বিধান আছে, রাষ্ট্রীয় বিধান হচ্ছে আমাদেরকে যার যার সামর্থ্য অনুযায়ী কর দিতে হবে। তাহলে এই করের মালিক হচ্ছে 18 কোটি জনগণ। আপনি 18 কোটি জনগণকে ঠকিয়েছেন, সুতরাং আমি আপনার পক্ষে নাই। মেসেজ ইজ ভেরি ক্লিয়ার। ভ্যাট রিটার্নের জন্য আলাদা করে সফটওয়্যার করব, যেখানে তাদের আর আলাদা করে কোনো ডাটা মেনটেন করা লাগবে না, তারা সেখান থেকে দিতে পারবে। আমরা যদি সবাই মিলে একসাথে কাজ করি, ইনশাল্লাহ আমাদের অনেক সম্ভাবনা আছে এবং আমাদের এই সম্ভাবনাগুলো যদি আমরা কাজে লাগাতে পারি। সেবায় ব্রত এই মূল মন্ত্রকে সামনে রেখে এমইএস এর সদস্যবৃন্দকে বর্তমান প্রযুক্তির অগ্রগতির সাথে তাল মিলিয়ে আধুনিক প্রকৌশল প্রযুক্তি, ডিজিটাল প্রকল্প ব্যবস্থাপনা ও পরিবেশ বান্ধব নির্মাণ নীতির আলোকে কাজ করার আহ্বান জানিয়েছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান। ঢাকা সেনানিবাসস্থ এমইএস কনভেনশন হলে আয়োজিত মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস সম্মেলনের দ্বিতীয় দিনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই আহ্বান জানান তিনি। দক্ষ মানব সম্পদ, টেকসই নকশা ও সঠিক পরিকল্পনার মাধ্যমে নির্দিষ্ট সময়ের মধ্যে প্রকল্প বাস্তবায়নে ভবিষ্যতেও এমইএস তার সুনাম অক্ষুণ্ণ রাখবে বলে আশাবাদী ব্যক্ত করেন নৌবাহিনী প্রধান।
রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার লিমিটেড কর্পোরেট একাডেমির আয়োজনে অনুষ্ঠিত হলো বছরের সবচেয়ে বড় আয়কর সামিট। প্রায় 1000 আয়কর প্রফেশনাল ও কর আইনজীবী সমাগমে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান ও অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব মোহাম্মদ আব্দুর রহমান খান FCMA নবীন কর আইনজীবীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। তিনি বলেন, শুরুর দিকেই অর্থ নয়, শতভাগ ক্লায়েন্ট সার্ভিস নিশ্চিত করতে হবে। অনুষ্ঠানের মূল পর্বে কি নোট উপস্থাপন করেন NBR এর বৃহৎ করদাতা ইউনিটের কমিশনার ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ মামুন FCMA এবং টেকনিক্যাল সেশনে কি নোট উপস্থাপন করেন স্নেহাশিস মাহমুদ এর পার্টনার স্নেহাশিস বড়ুয়া FCA। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন BCS কর একাডেমির মহাপরিচালক মোহাম্মদ মাসুদুর রহমান মাসুদ, CICর পরিচালক ওয়াকিল আহমেদ, সাবেক সদস্য আয়কর রঞ্জন কুমার ভৌমিক, FCMS সহ বিশিষ্ট অতিথিবৃন্দ। আয়কর প্রফেশনালদের ক্যারিয়ার উন্নয়ন নিয়ে বিশেষ প্যানেল ডিসকাশন অনুষ্ঠিত হয়। স্বাগত বক্তব্য দেন কর্পোরেট একাডেমির চেয়ারম্যান মোহাম্মদ আরিফুর রহমান এবং সমাপনী বক্তব্য দেন উপদেষ্টা মোহাম্মদ ফখরুল আলম।